পানিহাটির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক নির্মল ঘোষ পানিহাটি গোদরেজ প্রকৃতি আবাসনে উন্নয়নের পাঁচালী সবিস্তারে ব্যাখ্যা করলেন। উপস্থিত ছিলেন পৌর পরিষদ তীর্থঙ্কর ঘোষ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এ ধরনের খবর দেখার জন্য অবশ্যই লাইক ও শেয়ার করবেন। পানিহাটির জনপ্রিয় বিধায়ক নির্মল ঘোষ মহাশয়ের নির্দেশনা আজকে ১৪ নম্বর ওয়ার্ডের গোদরেজ প্রকৃতি আবাসনে অভিনন্দন জানাচ্ছি। প্রথমে আমরা অনুরোধ করব, আমরা আমাদের অতিথিবর্গকে আমরা বরণ করে নেব। আমরা পুষ্পস্তবক এবং উত্তর দিয়ে প্রথমে আমাদের সভাপতি সুব্রত দে মহাশয় এবং আমাদের পৌরপিতা আমরা পানিহাটি তৃণমূল কংগ্রেস ১৫ বছরের মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার উন্নয়নের পাঁচালীকে আপনাদের সামনে তুলে ধরার জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপনাদের কাছে উন্নয়নের কর্মসূচি তুলে ধরার জন্য আমরা এসেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে পানিহাটি সম্মানীয় বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয়। এসেছেন পশ্চিম পানিহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ৪ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর ভট্টাচার্য মহাশয়। আছেন ১ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের পৌরমাতা তথা পশ্চিম পানিহাটি মহিলা সভানেত্রী জুলি সরকার পাত্র। আছেন পশ্চিম পানিহাটির ছাত্রের সভাপতি অভিজিৎ দাস। আমরা ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুব্রত দে মাননীয় সভাপতি, রানা যুব সভাপতি এবং বুড়ো ছাত্রের সভাপতি আমরা উপস্থিত হয়েছি। গোদরেজ প্রকৃতি এই বুথে আপনারা যারা উপস্থিত হয়েছেন অজয়দা, প্রেমদা, শঙ্করদা, মানিদিস থেকে শুরু করে আপনারা সকলে, আমরা প্রথমে ১৪ নম্বর ওয়ার্ড এবং গোদরেজ প্রকৃতির তরফ থেকে মাননীয় বিধায়ককে আমরা বরণ করে নেব। আমি ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় সুব্রত দে এবং এই বুথে আমাদের নেতৃত্ব অজয় ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করব বিধায়ককে বরণ করে নেওয়ার জন্য। দেখি বরণ করে নেওয়ার জন্য প্রবীর ভট্টাচার্য আমাদের সভাপতি পশ্চিম পানিহাটি টাউন তৃণমূল কংগ্রেস। আমি বুড়ো এবং প্রেমদাকে অনুরোধ করব মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী জুলি সরকার পাত্রকে বরণ করে নেওয়ার জন্য ১ নম্বর ওয়ার্ডের পৌরমাতা আমাদের।
আমি পাপ্পু তারকদাকে একটু অনুরোধ করব অজয়দা এবং জয়ন্তকে একটু বরণ করে নেওয়ার জন্য। ও আপনাদের সকলের অবগতির জন্য বলি, দীর্ঘ লড়াই এবং সংগ্রামের পর, আন্দোলনের পর 2011 সালে বাংলার মামাটি মানুষ, আপামর জনগণ, 10 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে চয়ন করে। মমতা বন্দ্যোপাধ্যায় মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির 34 বছরের শাসনের অবসান ঘটিয়েছিল। আপনারা জানেন, প্রত্যেকটি তৃণমূল কংগ্রেসের পরিবার মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির দ্বারা আক্রান্ত ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মুখ্যমন্ত্রী হলেন, তার দলের কর্মীদের সবার আগে নির্দেশ দিয়েছিলেন, আমি বদলা নয়, আমি বদল চাই। কারণ তিনি অনুধাবন করেছিলেন, যদি বদলার রাজনীতি পশ্চিমবঙ্গে আবির্ভূত হয়, একটা 34 বছরের বাম শাসনে বাংলার ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে, সেখানে যদি আবার নতুন করে হানাহানি চালু হয়, সেটা সুখকর হবে না একটা রাজ্যের জন্য। তিনি বলেছিলেন, আমি বদল করব, আমি শুধু সরকার বদল করব না, আমি পশ্চিমবঙ্গের প্রতি মানুষের ধারণা বদল করে দেব। আপনারা মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হন, তার আগে তিনি রেলমন্ত্রী ছিলেন। তিনি রেলমন্ত্রী থাকাকালীন বাংলার কিছু মিডিয়া, কিছু সাংবাদিক, কিছু মিডিয়া হাউস প্রত্যেক দিন খবরে আনত রাজধানীর ট্রেনের মধ্যে খাবারের আরশোলা পাওয়া গেছে, বাথরুমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বাথরুমে টিকটিকি পাওয়া গেছে। বাংলার থেকে নির্বাচিত হওয়া ব্যক্তি ভারতবর্ষের রেলমন্ত্রী হয়েছে, আর কিছু শিল্পপতিদের গঠিত করা সংবাদ মাধ্যম তারা সেই ব্যক্তিকে কুৎসা করছে, অপপ্রচার করছে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যাবেন, যত উন্নত দেশ আছে সেখানে কখনো প্রাইভেট মিডিয়া চলে না, সেখানে সরকারিভাবে মিডিয়া চলে। এবং প্রাইভেট মিডিয়া চললেও, ব্যক্তিগত মালিকানায় মিডিয়া চললেও, এমন কোন ব্যক্তি মিডিয়া হাউস চালাতে পারে না যারা রাষ্ট্র সম্পদকে নিয়ে ব্যবসা করছে। রাষ্ট্রের সম্পদ বলতে কয়লা, বিমানবন্দর, বন্দর, এগুলো যাদের হাতে থাকে, তারা কখনো কোনো দেশে মিডিয়া হাউস চালাতে পারে না। কারণ তুমি সরকারের প্রতি অবলাইজ থাকলে, তুমি সরকার তোমাকে ইচ্ছায় তার কয়লা খনি বা লৌহ আকরিক খনি দিচ্ছে, সে তার বন্দর দিচ্ছে তোমাকে ব্যবসা করার জন্য, আবার তুমি সেই দেশে মিডিয়া হাউস চালাবে, সেটা কি নিরপেক্ষতার প্রতীক হতে পারে? কখনো কোনো উন্নত দেশে দেয় না। কিন্তু ভারতবর্ষে দুঃখের সাথে জানাই, যারা ভারতবর্ষের রাষ্ট্রের সম্পদকে নিয়ে ব্যবসা করে, যারা কয়লা খনি চালায়, যারা লৌহ আকরিক খনি চালায়, যারা বিমানবন্দর যাদের কাছে আছে, যাদের কাছে যেসব শিল্পপতিদের কাছে বন্দর আছে, তারাই মিডিয়া হাউস চালায়। তারা চায় না কখনো মেহনতি মানুষের কথা কেউ বলুক, মধ্যবিত্তের কথা কেউ বলুক। তাই তো তারা সেই দিন থেকেই মমতা ব্যানার্জির নামে কুৎসা চালু করেছিল। কিন্তু বাংলার 10 কোটি মানুষ পিছু পা হয়নি। তারা মমতা ব্যানার্জির আন্দোলনকে সেলুট জানিয়েছিল। তাই শত কুৎসার পরেও 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তার একমাত্র টার্গেট ছিল বাংলায় উন্নয়ন করা এবং উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
আপনারা দেখে থাকবেন বাম জামানায় সরকারের কোন স্কিমে বেনিফিশিয়ারি হতে গেলে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি অফিসের সামনে বসে থাকতে হতো দিনের পর দিন, তাও পরিচয় দিতে হতো তোমার বাবা, কাকা, দাদা কেউ ওই দল করে কিনা, তোমার মামা করে কিনা ওই দল। কিন্তু আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, একটা স্কিমেও বেনিফিশিয়ারি হতে গেলে কখনো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে যেতে হবে এটা নির্ধারণ করে দেয়নি। উল্টে আমরা যারা পৌর প্রতিনিধি বা জনপ্রতিনিধি আছি, আমাদের নির্দেশ দেওয়া হয় যেন মানুষের যদি কোনো বেনিফিশিয়ারি হতে গেলে যদি ছোটখাটো কোনো সার্টিফিকেটের প্রয়োজন হয়, রেসিডেন্সিয়াল হোক, ক্যারেক্টার সার্টিফিকেট হোক, আপনি দোরগোড়ায় পৌঁছে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে আমি বাংলার 10 কোটি মানুষ প্রত্যেকটা পরিবারের কাছে আমি পৌঁছে যাব। একটা বাচ্চা জন্ম নিলে পরিবারে মমতা ব্যানার্জি স্কিম আছে। বাচ্চাটি প্রাইমারি স্কুলে যাবে, জুতো, জামা কাপড়, ব্যাগ, বই সমস্ত সরকারের দায়িত্ব। বাচ্চাটি হাই স্কুলে যাবে, তার কন্যাশ্রী থেকে সবুজ সাথী সাইকেল সরকারের দায়িত্ব। বাচ্চাটি হায়ার স্টাডি করতে যাবে, উচ্চশিক্ষায় যাবে, তার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে। বিবাহযোগ্যা কন্যাদের জন্য রূপশ্রী আছে। প্রত্যেকটি বাড়িতে লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতা, বার্ধক্য ভাতার থেকে বিধবা ভাতার মাধ্যমে পৌঁছে গেছে। আমরা গোদরেজ প্রকৃতির মতো বুথে দাঁড়িয়ে হয়তো ভাবতে পারি এগুলোর কি প্রয়োজন আছে, কিন্তু এগুলোর প্রয়োজন আছে গ্রাম বাংলায়। গ্রাম বাংলায় মানুষ এগুলোর উপর তাকিয়ে তাদের জীবন নির্ধারণ করে। মমতা ব্যানার্জি নারী সশক্তিকরণের উপর বিশ্বাস করে। যখন দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ছে, তখন তিনি বাংলায় নারীদের হাতে ইকোনমিক্যাল ফ্লোটা রাখতে চাইছে। এটাই তার দূরদৃষ্টিতা। আপনারা দেখুন, আমি এতক্ষণ ধরে 15টা প্রকল্পের নাম বলতে পারি বা বলছি, যেগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। দেখছে না আপনার ইনকামের গ্রুপ কত, আপনি হিন্দু না আপনি মুসলমান, আপনি বড় জাতের না ছোট জাতের, কোনো কিছু এগুলো বিচার করে না। অপরদিকে এতক্ষণ বলছি, আমি প্রথমে অজয় ভট্টাচার্যকে আমার অনেক অনেক শুভেচ্ছা, আমার প্রীতি দিদি ভাইকে শুভেচ্ছা, তপনদাকেও আমার অনেক অনেক শুভেচ্ছা, প্রেমজি সিং আপনাকেও শুভেচ্ছা। আমাদের মধ্যে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহিলাদের সভানেত্রী জুলি সরকার পাত্র আছেন, আমার এই পশ্চিম পানিয়াদিঘাটা রেল লাইনের পশ্চিম দিকে, তার সভাপতি কাউন্সিলর প্রবীর ভট্টাচার্য, এখানে জন আছে ছাত্র সভাপতি। আপনাদের সকলকে আমি শুধু কয়েকটি কথা বলতে চাই, কারণ তীর্থঙ্কর সবসময় আপনাদের সঙ্গে সম্পর্ক রাখে এবং আপনাদের কথা শোনে এবং আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার চেষ্টা করে। আমি কয়েকটি কথার মধ্যে একটি হচ্ছে, 2011 সালে যারা পশ্চিমবাংলা দেখেছেন, 2010, 9, 8, 7, আমি তাদের কাছে শুধু নিবেদন করতে চাই, পশ্চিমবাংলা এখন দেখুন, খবরের কাগজে সমালোচনা হতে পারে, টিভিতে সমালোচনা হতে পারে, আপনিও গণতান্ত্রিক দেশ, আপনি সমালোচনা নিশ্চয়ই করতে পারেন। সমালোচনা হচ্ছে গণতন্ত্রের, ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি হচ্ছে সমালোচনা। আপনি যদি আমাকে সমালোচনা না করেন, আমি কোথায় ভুল করছি সেটা আমার পক্ষে অধ্যয়ন করা, আমার পক্ষে জেনে নেওয়া অনেক সময় হয় না। তাই সমালোচনাকে আমি মনে করি যে ডেমোক্রেসির সব থেকে বড় দিক হচ্ছে সমালোচনা, আলোচনা। আমি স্বাধীনতার পর
1947-50 স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার পর ভারতবর্ষে যে দেশ 250 বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদ রাজতন্ত্র চালিয়েছে, একটি আমাদের দেখুন স্বাধীনতার পর আমাদের সম্মুখে, বাঙালিদের সম্মুখে সব থেকে বড় সমস্যা ছিল যে আমরা কোথায় থাকব। ভারতবর্ষ সবার ছিল, ইউনাইটেড ইন্ডিয়া। পাঞ্জাবের সমস্যা ছিল পাঞ্জাব কোথায় থাকবে, সিন্ধের সমস্যা ছিল সিন্ধ কোথায় থাকবে। মহারাষ্ট্রের মধ্যে গুজরাট এবং মহারাষ্ট্র একসঙ্গে ছিল। ভারতবর্ষের একটা জাতিগত ভাষাগত সমস্যা ছিল এবং সেই সমস্যা পাঞ্জাবে, পশ্চিমবাংলায়, সিন্ধে সব থেকে বেশি ছিল। এই সমস্যার সমাধানে ভারতবর্ষ দুজাতীয় হয়ে যায়। জিন্নার নেতৃত্বে পাকিস্তান, পন্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে হিন্দুস্তান ভারত হয়। স্বাভাবিক কারণেই বহু হিন্দু, বহু পাঞ্জাবি তারা পাকিস্তানের যে অংশ তারা পাঞ্জাবে চলে আসতে থাকে। সিন্ধের মানুষরাও তারা সিন্ধুস্তান পাঞ্জাবে চলে আসতে থাকে। আর বাঙালি তারা ধীরে ধীরে পূর্ব পাকিস্তান থেকে তারা পশ্চিমবাংলায় চলে আসতে থাকে। যে কষ্ট, এই কষ্টের বিবরণ আমি যদি সকাল থেকে শুরু করি, সারা রাত শেষ হলেও আমি সেই দিনের কথা, সেই কষ্টের কথা বর্ণনা করে শেষ করতে পারবো না। কারণ স্বাধীনতার আলোতে আমার জন্ম 1948। অর্থাৎ স্বাধীনতার আন্দোলনও আমি দেখি। স্বাধীনতার উত্তর যে জ্বলন্ত সমস্যা ছিল সেটা আমি দেখিনি, আমাদের অনেকেই দেখেনি, আমরাও দেখিনি। কিন্তু পরবর্তীকালে বাবা মায়ের কাছ থেকে, আত্মীয়স্বজনের কাছ থেকে, দেশের মানুষ থেকে, রাষ্ট্রের মানুষের কাছ থেকে আমরা এই দুর্ভোগের কথা শুনেছি এবং প্রত্যক্ষ করেছি বিভিন্ন অডিও ভিজুয়ালের মাধ্যমে। আমরা তার থেকে বোঝার চেষ্টা করেছি যে ভারতই আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ জায়গা। যারা উর্দু ভাষায় কথা বলে তারা ভেবেছে তাদের সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে পাকিস্তান। যারা পাঞ্জাবি ভাষায় কথা বলে গুরমুখী, তারা ভেবেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব ভারতই আমাদের দেশ। ধীরে ধীরে মানুষ স্বাধীন ভারতে চেয়েছে ডেমোক্রেসি, গণতন্ত্র। 1950 সালে ভারতবর্ষে গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় 26শে জানুয়ারি। তারপর 1952-তে ভারতবর্ষে সাধারণ নির্বাচন হয়। নির্বাচনে মানুষ ভোট দিয়ে তাদের সরকার তৈরি করে। পরবর্তীকালে সরকার সব দলেরই হয়েছে, কোন দল বাদ থাকেনি, কেউ বেশি দিন কেউ কম দিন, সবাই সরকারে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার চালিয়েছে। দেশের মানুষের প্রয়োজন, দেশের মানুষের লিড অফ দি কান্ট্রি, তারা ধীরে ধীরে নিজেকে তার সঙ্গে অ্যাকাউন্টেড করেছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে, ভারতকে একটি শক্তিশালী দেশ তৈরি করার সকলের প্রচেষ্টা থেকেছে। এখন প্রশ্ন হচ্ছে গণতন্ত্র থাকবে না একনায়কতন্ত্র হবে? আমাদের ভারতবাসী তারা ডেমোক্রেসিকে, গণতন্ত্রকে সব থেকে বেশি প্রেফার করেছে। কোন ক্ষেত্রে একবার ইন্দিরা গান্ধী যখন ইমার্জেন্সি করেছিল, গণতন্ত্র ভঙ্গকরণ হয়েছিল, কিন্তু দেখুন মানুষ তা মেনে নেয়নি। ইন্দিরা গান্ধীকে ক্ষমতা চ্যুত করেছিল ভারতবর্ষের মানুষ। Any action against democracy
any decision against democracy, the Indians do not agree with that and they equally oppose this undemocratic system or যাকে বলি আমরা অগণতান্ত্রিক পথ বা একনায়কতন্ত্রের পথ বা স্বৈরতন্ত্রের পক্ষে ভারত কখনোই বিশ্বাস করেনি। এখন ভারতবর্ষের অর্থনীতিটা কোথায় যাবে? ডেমোক্রেসি সবার জন্য থাকবে, গণতন্ত্র কি সবার জন্য থাকবে? সবার জন্য খাদ্য, সবার জন্য শিক্ষা, সবার জন্য বাড়ি, সবার জন্য খাদ্য, সবার জন্য সমান ব্যবস্থাটা থাকবে ভারতবর্ষে। এই পরিবর্তনের অর্থনৈতিক বিবর্তনের যে ইতিহাস, আমরা গদরেজে আমাকে বেশি কথা বলতে হবে না, এবং এখানকার মানুষ আবার চেয়েও না, এখানকার মানুষ মোটামুটি তারা বুঝে নিয়েছে যে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, আর্থিক অগ্রগতি, প্রগতি এবং একতা, ঐক্য, ভাষাগত স্বাধীনতা সবাই মেনে নিয়েছে। অতএব এখানে মানুষকে নতুন করে বোঝাতে হবে না যে আমি ভারতীয় না খেয়ে থাকবো, এটা হতে পারে না। সরকার একের পর এক সিদ্ধান্ত নিয়েছে, যারা চাকরি নেই তাদেরকে চাকরি দেওয়া, যারা কৃষক তাদেরকে ফসল ফলাবার জন্য গ্রেইন রেভলিউশন করার জন্য অধিকার দিয়েছে, যাদের বাড়ি নেই ধীরে ধীরে রাইট টু হাউস দিয়েছে, রাইট টু ফুড দিয়েছে, রাইট টু ইনফরমেশন দিয়েছে। ধীরে ধীরে ভারতের মধ্যে একটা সুষম ইকোনমিক ব্যালেন্স করার চেষ্টা করেছে। তাই থেকে এসেছে যে বড় লোকরা, দেখুন এখানে হাউজিং আপনারা গদরেজে থাকে বলেন, বড় লোকের সংজ্ঞাটা কিন্তু এখানেও প্রযোজ্য নয়। 2% হতে পারে যাদের অগাধ পয়সা আছে, অগাধ বড় ব্যবসা আছে, 2%। 98% লোক মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, এদের কিন্তু সংসার, পরিবার, পরিজন, নিজেকে এবং সচ্ছলতার সঙ্গে থাকতে গেলে যেটা প্রয়োজন 98% লোকের সেটা নেই। তাই ভারতবর্ষ সংগ্রাম শুরু হয়েছে যে সকলের জন্য খাদ্য, এবং সেই খাদ্যকে আমরা স্বাধীনভাবে পেতে চাই। আমরা আমেরিকার কাছ থেকে পিএলএটি ভিক্ষা করে কম নিয়ে এসে ভারতবর্ষকে খাওয়াতে চাই না। ধীরে ধীরে এই আন্দোলন শেষ হয়েছে এবং ভারতবর্ষ একটা নিজের পায়ে দাঁড়িয়ে আমরা ভারতবাসী, আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা ভারতবর্ষে। এখানে প্রশ্ন হচ্ছে আপনি ধর্মকে কতটা সঙ্গে করে নিয়ে আসবেন। আমরা সারা পৃথিবী যারা ক্যাথলিক বা যারা ঈসাই, যারা এই ইউরোপ, আমেরিকা, এইসব দেশগুলোতে থাকে তারা বেশিরভাগই খ্রিস্টান। আবার পরবর্তীকালে গালফ কান্ট্রিগুলো থেকে যারা থাকে তাদের মধ্যে বেশিরভাগই মুসলমান। আবার সাউথ ইস্টে আমরা হিন্দুরাও আছি। এখন হিন্দুরা যদি মনে করে আমাদেরই দেশ হবে, ক্যাথলিকরা চেষ্টা করে আমাদেরই দেশ হবে, মুসলিমরা চেষ্টা করে আমাদেরই দেশ হবে, এটা অত্যন্ত কঠিন টার্মোলজি। এই কঠিন টার্মোলজির মধ্যে ভারত কখনো পড়েনি। ভারতবর্ষ শুরু থেকেই নন অ্যালাইনমেন্ট কান্ট্রিজ হিসাবে আমরা সকলের বন্ধু থাকব, আমরা সব দেশের বন্ধু থাকব। যে কোন দেশের সঙ্গে আমরা যারা ধর্ম নিয়ে ধার্মিকভাবে যারা দেশ এবং জাতিকে পরিচালনা করতে চায় তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব থাকবে, কিন্তু তাদের সঙ্গে আমাদের সহমত থাকবে না। একদিকে নন অ্যালাইনড কান্ট্রি, আরেকদিকে ধর্ম নিরপেক্ষতা। আপনি আপনার ধর্ম পালন করুন, আমার কোনো অবজেকশন নেই। আমি ভারতীয় হিসাবে আপনার ধর্মকে বাধা দেব না। আপনি হিন্দু হতে পারেন, মুসলিম হতে পারেন, শিখ হতে পারেন, খ্রিস্টান হতে পারেন,
বুদ্ধিস্ট হতে পারেন, যে কোনো ধর্মের হতে পারেন। ভারতবর্ষ সিদ্ধান্ত নিয়েছে ভারতবর্ষ ধর্মের ক্ষেত্রে তারা সকলের ধর্মকে সম্মান দেবে এবং নিজের ধর্মকে তারা পালন করবে। এই ধর্মাচরণের ক্ষেত্রে ভারতবর্ষ পৃথিবীর ইতিহাসে এবং পৃথিবীতে সারা রাষ্ট্রগুলোর মধ্যে ভারত সম্মানের জায়গায় ছিল। আপনি দেখুন, আমেরিকার সঙ্গে আমাদের তৎকালীন বন্ধুত্ব ছিল, কিন্তু ওদের সঙ্গে আমরা যুদ্ধের পার্টনার নই। সোভিয়েতের সঙ্গে আমাদের বন্ধুত্ব ছিল, পরবর্তীকালে শেষের দিকে 70 দশকের শেষের দিকে আমাদের সঙ্গে যুদ্ধেরও এগ্রিমেন্ট হয়। চীন আমাদের বরাবরই শত্রুতা করেছে, কখনো ওদের সঙ্গে আমাদের যুদ্ধের ক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট হয়নি, বাট তাদের কালচারাল একে অপরের কৃষ্টি সংস্কৃতিকে নিয়ে আমরা বন্ধুত্ব রেখেছি। পাকিস্তানের সঙ্গে, পাকিস্তান তৈরি হওয়ার পর আমাদের সঙ্গে কখনোই একটা সম্পর্ক হয়নি যে সম্পর্কে আমরা বলতে পারি আমরা এক এবং ঐক্যবদ্ধ। পরবর্তীকালে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর আমরা তাদের সঙ্গে চরম এবং পরম বন্ধুত্ব আমরা করেছিলাম, ইন অল রেসপেক্ট। আজকে ভারত না আমেরিকার সঙ্গে আছে, গালি দিচ্ছে দুবেলা, ভারতকে স্লেভ করার চেষ্টা করছে। সোভিয়েত আমাদের বন্ধুত্ব ধীরে ধীরে সরে গেছে, তারা আমাদেরকে আমাদের একতা, ঐক্য, আর্থিক অগ্রগতির সঙ্গে তারাও ধীরে ধীরে পিছিয়ে পড়ছে। চীন সবসময় আমাদের বিরুদ্ধে ছিল, আজও আমাদের বিরুদ্ধে আছে। পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে বেশিরভাগ আজকে ভারতের বিরুদ্ধে রয়েছে। ভারত আজকে অর্থনৈতিক ক্ষেত্রে এই যে সোনার দাম 1,05,000, এই যে টাকার মূল্য 90 টাকা থেকে যে কোনো মুহূর্তে আমরা শুনবো 100 টাকা $1, কারণ ডলারের ক্ষেত্রে আমরা ভারসাম্য হারিয়েছি, টাকার ক্ষেত্রে আমরা ভারসাম্য হারিয়েছি, কারণ আমরা জাতিগতভাবে ভারসাম্য হারিয়েছি, ধর্মগতভাবে আমরা ভারসাম্য হারিয়েছি। ভারতবর্ষ একটা ফ্লুইড স্টেটের মতো চলছে। ভারতবর্ষ একটা এমন চলছে, বিহারের বন্ধুরা ভাবছে বাঙালি আমার শত্রু, ইউপির বন্ধুরা ভাবছে বিহার আমার শত্রু, মধ্যপ্রদেশের বন্ধুরা ভাবছে দিল্লি আমার শত্রু, মহারাষ্ট্র আমার শত্রু, মহারাষ্ট্র ভাবছে গুজরাট আমার শত্রু। একটা দেশের মধ্যে, যেটা রাষ্ট্রের মধ্যে, রাজ্যের এবং রাষ্ট্রের মধ্যে সংঘাত চলছে। আমি এই প্রশ্নটা অবতারণা করলাম আপনাদের সামনে। ওই প্রশ্নের আজকে কোন রকম আমি কনক্লুশনে যেতে চাই না, আমি ফিরে আসতে চাই পশ্চিমবাংলায়। এই 2011 পর আপনি একটা গ্যারেন্টি আছে, আমি যেটা শুরু করেছিলাম সেটা পত্রপত্রিকা বলুন আর টিভিতে দেখুন, ওয়ান গ্যারেন্টি ইজ দেয়ার, যে পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি ইজ হিয়ার। পিস অ্যান্ড ট্রাঙ্কুইলিটি, শান্তি এবং একতা এবং সকলের মধ্যে সুসম্পর্ক আছে পশ্চিমবাংলায়, এবং পানিহাটি শত্রু সুখচরের একটা প্রাথমিক নিদর্শন। আমাদের দ্বিতীয় কথা, আমাদের যদি আজকে আপনি দেখেন ভারতবর্ষের 70% লোক কৃষি ক্ষেত্রে, আমরা গর্ব করে বলতে পারি একজন কৃষক পশ্চিমবাংলায় না খেতে পেয়ে মরে না, আত্মহত্যা করে না। এটা আমাদের পশ্চিমবাংলা বাঙালির একতা এবং ঐক্য। বাংলা বলতে পারে মহারাষ্ট্রে প্রতিদিন 5 জন 7 জন 10 জন মরে, মধ্যপ্রদেশে 5 জন 7 জন 10 জন আত্মহত্যা করে, উত্তরপ্রদেশে 5 জন 7 জন 10 জন আত্মহত্যা করে, হরিয়ানাতে করে, আমাদের পশ্চিমবাংলা আত্মহত্যা করে না। কারণ দুটো, একটা যে আপনি কৃষক, আপনার ফসলটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে কৃষককে রক্ষা করা হয়। আমাদের সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে কৃষকের যে ফসল তা যদি ঝড় বৃষ্টি ভূভঙ্গ প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যায়, তার বীমা আমাদের সরকার দেয়। কোন কৃষককে তার বীমা দিতে হয় না। সেই বীমার জন্যে
ফসল নষ্ট হয়ে গেলে সরকার তার বাড়িতে ফসলের যে এক ধারণা, তার যে ফসলের দাম যা হয় ক্যালকুলেশনে সেই মতো কৃষকের কাছে টাকা পৌঁছে দেয়। আর কি করে, 1 একর জমি থাকলে, শুধুমাত্র 1 একর জমি, আপনাকে 10,000 টাকা বছরে দেয়। কৃষক তার ফসলকে দাঁড়িয়েছে। বাঙালি বাংলা ভাষায় যারা কথা বলে, একটা মায়ের নাম বলুন তো, এই বাড়িতে এখানে আছে কবরেজে যতগুলো আপনাদের ফ্ল্যাট আছে, একটা মায়ের কথা বলুন, কোনো না কোনো ঠাকুরের দেব দেবী তার ঘরে নেই। হয় মা লক্ষ্মী হবে, মা সরস্বতী হবে, মা দুর্গা হবে, মাতা দি হবে, কোনো না কোনো ঠাকুরের শুধু তারা করে। পশ্চিমবাংলা জন্মের থেকে ধর্মের মধ্যে তারা তাদের জীবন জীবিকাকে, তাদের ধর্মকে তাদের জীবনের সঙ্গে মিশিয়ে ফেলেছে। একে কাউকে উপদেশ দিতে হবে না, কাউকে উপদেশ দিতে হবে না। আপনি হুগলি থেকে হাওড়া হয়ে কলকাতা ঢুকবেন, হুগলি থেকে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা ঢুকবেন, আপনি কল্যাণী রোড হয়ে কলকাতা ঢুকুন, পাটনি রোড হয়ে কলকাতা ঢুকুন, আপনি যে কোনো রাস্তা দিয়ে কলকাতা ঢুকুন। আগে ছিল 50 ফুট 60 ফুট চওড়া, 400 ফুট চওড়া করেছেন মুখ্যমন্ত্রী, 6 লেন করেছেন। চারিদিকে একটা নতুন বাংলাকে ভারতবর্ষের সেরা রাজ্য তৈরি করার যে চেষ্টা আমাদের আছে, আমি দেশ প্রকৃতির সব মাননীয় ভাই বোনেদের, আমার প্রিয় ভাই বোনেদের বলবো, এটা দিল্লির কথা আমি বলেছি, আর্থিক পরিস্থিতির কথা, রাজনৈতিক কোন সিদ্ধান্তের কথা বলিনি। কিন্তু পশ্চিমবাংলায় আমরা তৃণমূল কংগ্রেস সব মানুষের সেবায় আছি। যে ভাষায় আপনি কথা বলুন, যে ধর্ম আপনি পালন করুন, এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি করেন দেখুন, দুর্গাপুজোয় সব পুজোতে তিনি টাকা দেন এবং পৃথিবীর ইউনেস্কোতে হেরিটেজ কালচারাল হেরিটেজ দুর্গা মা আমরা পুরস্কার পেয়েছি এবং কন্যাশ্রী বিশ্বে আমরা পেয়েছি, তবে দুয়ারে সরকারও আমরা পেয়েছি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোতে আছেন, আমার মুসলমান ভাই যখন ঈদের নামাজ হয় সেখানে আছেন, খ্রিস্টান ভাইরা যখন এই তো কদিন আগে 24শে ডিসেম্বর রাত্রিবেলা আপনারা দেখেছেন ক্যাথিড্রাল আছে, মুখ্যমন্ত্রী রয়েছে, আপনারা দেখুন যে কোনো ধর্মের কথা বলুন, শিখ তাদের মিছিলে আছে, ঈসাই তাদের মিছিলে আছে, বৌদ্ধিস্ট তাদের মিছিলে আছে। অথমন্ত্রীরা বলছেন এই সংবিধান আমি রচনা করিনি, এই সংবিধান আমার পূর্বজরা রচনা করেছে, এই সংবিধানের মাথায় ছিলেন বাবা সাহেব ডক্টর আম্বেদকর। এই সংবিধানকে আমি শ্রদ্ধা করি, তাই সকল মানুষ, সব ধর্ম, সব বর্ণ, সব জাতের মানুষকে আমি সম্মান করি। এটাই মুখ্যমন্ত্রী হিসাবে আমার কর্তব্য, এই কর্তব্য আমি পালন করি। আসুন, আজকে ইসরায়েলে যে অত্যাচার চলছে, প্রতিদিন 60 জনের বেশি লোক, 70 জন এগোচ্ছে, বিএলও মারা যাচ্ছে, যাদের আমার পানিহাটিতে প্রথম প্রদীপ করুল একটি ছেলে, তার পরিবারের 7 জন সে মারা গেছে, আত্মহত্যা করল। কি যে ভয়, কি যে সংকট তৈরি করেছে ভারতবর্ষে। আজকে যোগীজি ভারতবর্ষের উত্তরপ্রদেশের সব থেকে বড় রাজ্য, যেখানে 2 কোটি মানুষ, তিনি বলছেন আমার যদি 4 কোটি লোককে বাদ দিয়ে দাও তাহলে তো আমার ভোটারই চলে গেল। তিনি একমাত্র লোক ভারতবর্ষের সরকারের মধ্যে থেকেও তিনি সত্যি কথাটা বলেছেন, আর মমতা কখনো পিছিয়ে যায় না। আমার শেষ কথা, ইদানিংকালে আপনারা শুনতে পাচ্ছেন আইপ্যাকের কথা, ইন্ডিয়ান পলিটিক্যাল কনসালটেন্সি, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন ফর কনসালটেন্সি। এই আইপ্যাককে, তার অফিস আমাদের অফিস, আমরা সব কাজ করি আইপ্যাককে নিয়ে, তার অফিসে হানা দেব বলতে হয় যে তুই করিস তো বাবা করেছে, এখন আমাকে তো মানতে হবে, তুই তো করিস তো বাবা করে গেছে জন্মা। এই ধরনের কাজ করে নির্বাচনের আগে পশ্চিমবাংলাকে অশান্ত করা, পশ্চিমবাংলার মানুষের অধিকার মর্যাদা কেড়ে নেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, নো, I will not allow anybody to enter my political office. I have appointed him
as a consultant chief, and I would allow anybody to interfere here. তো আমার কথা হচ্ছে, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী পারেননি। আমরা অপেক্ষা করছি যে আমাদের যে এফআইআর, আমাদের দেখুন 32,000 পানিহাটিতে এমনি যারা মরে গেছে চলে গেছে, 17,000 লোক, বাবা আছেন, মা আছেন, ভোট দিচ্ছেন, দিদি আছেন, দাদা আছেন, দাদু আছেন, কিন্তু তার ছেলেদের বলছে বাবা নিয়ে এসো। ছেলে বলছে 50 বছর আগে আমার বাবা চলে গেছে, আমি কোথায় তার সার্টিফিকেট পাবো, কোথায় করবো? নেই ইউ হ্যাভ টু ব্রিং দিস বা সার্টিফিকেট, আদারওয়াইজ উইল নট বি ইন ভোটার লিস্ট। কি সংকটে ফেলেছে না, এই সংকটকে ভারতবর্ষের সংবিধান রক্ষায় আমরা এগিয়েছি। আপনারা আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আপনারা এই প্রদেশ প্রকৃতি সবাই জিন্দাবাদ, ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ। গোদরেজ প্রকৃতি অঞ্চলের সকল আবাসিকদের, আমাদের প্রিয় অভিভাবক, আমাদের বিধায়ক শ্রী নির্মল ঘোষ মহাশয় এবং আমাদের প্রিয় পৌরপিতা পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি চলবে। আজকে পরবর্তী আমাদের কর্মসূচি নবীনপল্লী কালী মন্দিরের সামনে আমরা পরবর্তী পাড়ার সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত করব। সকলকে অনেক অনেক ধন্যবাদ, আবাসিকদের ধন্যবাদ জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম।